আসসালামু আলাইকুম। কথা শোনা যাক। ওকে। আচ্ছা, দেওয়ান ভাই একটু মিউট করে নিন, আপনার মনে হয় মাইক অন করা। আমি মিউট করে দিচ্ছি। আচ্ছা, ঠিক আছে, দেখি আর 2-3 জন জয়েন করে কিনা। আচ্ছা, আপনাদের তো এপিআই ডেভেলপমেন্ট শুরু হয়েছে, সো আমি ভাবতেছি অ্যাসাইনমেন্ট কীরকম দেওয়া যায় আপনাদের। এপিআই ডেভেলপমেন্ট যেহেতু আপনাদের একটা বড় প্রজেক্ট থাকবে একদম শেষে দেখানোর জন্য। ওইটা হবে একদম ফুল স্ট্যাক, আপনার হচ্ছে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড সবই থাকবে। বড় প্রজেক্টটা হচ্ছে আইডিয়াও আপনারা জেনারেট করবেন, কাজও আপনারা করবেন, আমি অবভিয়াসলি হেল্প করব, কিন্তু এটা হচ্ছে স্টেপ বাই স্টেপ করতে হবে, যে 1 মাস ধরে আর কি, জিনিসটা এরকম না 1 সপ্তাহে। সো এটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই প্রজেক্টটাই বলতে গেলে আপনি রেজিউমেতে রাখতে পারবেন। আর অ্যাসাইনমেন্টের যে জিনিসগুলো দেই আমি, ওগুলো হচ্ছে আপনাদের শেখার জন্য আর কি। তো দেখা যায় যে আমি অবশ্য চাইছিলাম আরও বেশি বেশি অ্যাসাইনমেন্ট দিতে, বাট অ্যাসাইনমেন্টের যে অবস্থা মনে হয় না তাইলে মোটেও করবে কেউ। এই হচ্ছে আচ্ছা ব্যাপার। ভাইয়া, হ্যাঁ আমাদের যে এপিআই রিলেটেড যে কাজটা দিবেন এখন, ওইটা কি জ্যাঙ্গো দিয়ে করতে হবে নাকি? হ্যাঁ, অবভিয়াসলি জ্যাঙ্গো দিয়েই করতে হবে। জ্যাঙ্গোর কোর্স জ্যাঙ্গো দিয়ে করবেন না তা কি? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা। না, আমি ভাবছিলাম রিয়াক্টেড আছে তো ও এর জন্য। আচ্ছা, না রিয়াক্ট তো থাকবে। আমি বলি, আজকে আপনাদের আমি টেমপ্লেটিং দেখাবো প্রবাবলি। টেমপ্লেটিং দিয়ে হচ্ছে আপনারা জ্যাঙ্গো দিয়ে ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড করতে পারবেন, বাট টেমপ্লেটিংয়ের অসুবিধাও আপনারা দেখবেন যে কেন টেমপ্লেটিং ইউজ হয় না তেমন একটা, বা খুব স্পেসিফিক ইউজ কেসের টেমপ্লেটিং ইউজ করা হয় না, এবং আলাদা একটা ফ্রেমওয়ার্ক ইউজ করা হয়, যেমন রিয়্যাক্ট বা আপনার অ্যাঙ্গুলার আছে, ভিউজেস আছে। তো আপনাদের মেইন যে প্রজেক্টটা থাকবে ওইখানে আমি বলে দেবো যে এতগুলো পেজ থাকতেই হবে বা এই এই ফাংশনালিটিস থাকতেই হবে, তখন আপনারা যেটা দিয়ে মানে কমফোর্টেবল ফিল করেন ওইটাই ইউজ করতে পারবেন, ওইটাতে কোনো ইস্যু নেই। ব্যাপারটা হচ্ছে প্রজেক্টটা এমনভাবে সেট করতে হবে যেন ওই প্রজেক্টে আপনার মোটামুটি সকল কন্টেন্ট কভার হয়ে যায় আর কি কোর্সের। সো বলা যায় যে আপনি ওই প্রজেক্টটা করার পরে আপনি একদম একটা ওয়েবসাইট আপনার ব্যাক এন্ড থেকে ফ্রন্ট এন্ড কীভাবে ইন্টারাকশন করে জিনিসটা আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। দেন ওই একটা প্রজেক্ট হলো আপনার, আপনি আরও নিজে নিজে কয়েকটা প্রজেক্ট করলেন ইন্টারভিউ প্রিপারেশন নেওয়ার সময়, তো ওগুলো রেখে দিলেন, এইসব ব্যাপার। আর আমি যদি এইখানে ক্লাসের মধ্যে বড় কোনো প্রজেক্ট দেখাইতে চাই বা যাই, তাহলে প্রবলেমটা হবে কি, আমার দেখবেন যে 4-5টা ক্লাসই যাবে শুধু প্রজেক্ট বিল করতে।
তো এই 4-5টা ক্লাসে দেখবেন আমি আরও মানে আপনাদের বেসিক স্ট্রং করতে পারবো। 4-5টা ক্লাসে যেই অনেক জিনিস অনেক কন্টেন্ট আমার মানে সময় থাকবে না আর কি দেখানোর। তো আমি চাই যে মোটামুটি বেসিক্স প্লাস যা যা দরকার ওগুলো শেষ করি। প্রজেক্ট জিনিসটা হচ্ছে আমি কইরা তো লাভ নাই, এটা তো আমার লাভ, আমারও লাভ নাই অবভিয়াসলি, কারণ হচ্ছে আপনাদের এই যে প্রজেক্ট পোর্টফোলিও এগুলো বলতে গেলেই প্রথম জব পাইতেই লাগে, এরপর আপনার জবের এক্সপিরিয়েন্সই দেখে কোম্পানিগুলো, এরপর আর আপনাকে বলবে না তোমার ভার্সিটি লাইফে বা তুমি স্টুডেন্ট লাইফে কী প্রজেক্ট করছো ওগুলো দেখাও। তো আমার আসলে প্রজেক্ট করা না করা সমান কথা, বাট আপনাদের প্রজেক্ট আপনাদের নিজের হাতে করতে হবে। তো আজকে আমি এই ক্লাস পরে এক ভ্যানিলা জ্যাঙ্গো দিয়ে কীভাবে মানে একটা এপিআই বিল্ড করতে দেবো আপনাদের। আর জিনিসগুলো দেখেন খুবই ইজি, আসলে ব্যাক এন্ড ডেভেলপমেন্ট তেমন একটা কঠিন না। আমার কাছে ফ্রন্ট এন্ড বেশি ডিফিকাল্ট মনে হয় ইদানিং, আগে এত ডিফিকাল্ট ছিল না, ফ্রন্ট এন্ডে খুব বেশি জিনিস চলে আসছে। এখন আবার আহারে কি ড্রিল মেশিনের কাজ শুরু করছে। আচ্ছা নয়েজ কি চায় ড্রিল মেশিনের? মানে অত্যাধিক নয়েজ না হলে সমস্যা নাই। ওকে, আর একটু মাইকে কথা বললেন, যেহেতু মানুষজন কম, তো দেখা যায় যে আমি নিজেও তাইলে মানে আমার নিজেরও ইন্টারেস্টিং লাগবে পড়াতে আর কি, হচ্ছে কথা। যাই হোক, আচ্ছা আমরা আগের দিনে এসে চলে যাই। আর রমজান মাসে মানুষের অ্যাটেন্ডেন্স একটু কম থাকবে স্বাভাবিক। তো এখন আমরা অ্যাকচুয়ালি যে ক্লাসগুলো করতেছি এগুলো হচ্ছে আপনাদের অ্যাকচুয়াল কোর্সের কন্টেন্ট আর কি, এগুলোই আপনাদের লাগবে খুব বেশি, এগুলোই ইম্পর্ট্যান্ট। তো আগের দিন আমরা হচ্ছে গেট এপিআই পোস্ট এপিআই বানাইছিলাম দুইটা। তো আমি একটু রিক্যাপ করে আসি। স্ক্রাইব, ওকে ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের একটা ইআরডি ছিল, বা এনটিটি রিলেশনশিপ ডায়াগ্রাম যাকে বলে। প্রাইভেট কেন? এই এপিআইটা নিয়ে আমরা টুকটাক কাজ করতেছিলাম। তো ওকে, আমরা হচ্ছে বুক নামের যে টেবিলটা আছে, টেবিলটা কিভাবে জ্যাঙ্গো এর মাধ্যমে ক্রিয়েট করা যায় এবং ওগুলো দিয়ে আমরা গেট আর পোস্ট এপিআই বানাইছিলাম। সো আপনারা যখনই কোনো ব্যাক এন্ড প্রজেক্টে হাত দিবেন বা এপিআই নিয়ে কাজ করা শুরু করবেন, আপনারা ফ্লোটা মনে রাখেন এখন, যে একটা ব্যাক এন্ডে কী কী থাকে এবং আমাকে প্রথম থেকে কি কি ম্যানেজ করতে হবে। তো ব্যাক এন্ড মানেই হচ্ছে আমাদের কি, ব্যাক এন্ড হচ্ছে আমাদের ডেটাবেজের সাথে ইন্টারাকশন ম্যাক্সিমাম টাইম, ডেটাবেস, হ্যাঁ এটা মনে করেন আমাদের ডিবি, আবার অনেক সুন্দর ডেটাবেস হলো। তো ডিবি হচ্ছে আমাদের এইটা। তো ডিবিতে আমাদের থাকে হচ্ছে টেবিল, ঠিক আছে, অনেক টেবিল থাকে, টেবিলে হচ্ছে আমাদের ডেটা থাকে। মনে করেন এক্সেল শিট ধরতে পারেন, এক্সেল শিট একটা, এক্সেল শিটের ডিজিটাল ফর্ম ডেটাবেস মনে করেন, অনেকগুলো এক্সেল শিট আমরা একটা ডেটাবেসে রাখতেছি মনে করেন। সো ডিবি দিয়ে আমাদের র ডেটা যায় কোথায়, ব্যাকএন্ডে, ব্যাকএন্ড করে কি ডেটাটাকে ক্লিন করে ফ্রন্ট এন্ডে যতটুকু লাগে ওইটা ফ্রন্ট এন্ডে পাঠিয়ে দেয়, হ্যাঁ। এবং এইটা হয় কি রিকোয়েস্ট রেসপন্সের মাধ্যমে, রিকোয়েস্ট রেসপন্স।
এখন ফ্রন্ট এন্ড হচ্ছে আমাদের এই রিকোয়েস্টটা পাঠায় কাকে, ব্যাক এন্ডকে। হ্যাঁ, তো ব্যাক এন্ডকে রিকোয়েস্ট পাঠানোর জন্য আমাদের একটা জিনিস লাগে, সেটা কি এপিআই এন্ড পয়েন্ট। এপিআই এন্ড পয়েন্ট, এপিআই এন্ড পয়েন্ট করে কি, ব্যাক এন্ডের একটা ফাংশনকে পয়েন্ট করে। হ্যাঁ, যেমন আমাদের যদি থাকে গেট বুকস নামে একটা ফাংশন, গেট বুকস, এইখানে মনে করেন থাকলো রিকোয়েস্ট, আমাদের রিকোয়েস্ট। সো এই ফাংশনটার এপিআই এন্ড পয়েন্ট আমি মনে করেন সেট করে দিলাম স্ল্যাশ বুকস, এবং এটা হচ্ছে একটা গেট এপিআই। হ্যাঁ, রিকোয়েস্ট যখন ফ্রন্ট এন্ড করবে যে বুকসে যাও, তুমি বুকসে গিয়ে গেট করো, যখন আমার ব্যাকএন্ড দেখবে বুকস থেকে একটা গেটের রিকোয়েস্ট আসছে, ও করবে কি ডাইরেক্টলি এটা কল করে দিবে। এই ফাংশনটা তখন কি করবে, এর নিচের যত আপনার লাইন্স আছে এগুলো রান করবে, ডেটাবেজের সাথে ইন্টারাকশন করা লাগলে ওগুলো করবে, করে ও একটা রেসপন্স রিটার্ন করবে। ওকে, রেসপন্স রিটার্ন করবে। এই রেসপন্সটা ব্যাকএন্ড হয়ে যাবে কোথায়, আমাদের ফ্রন্ট এন্ড। তখন ওই রেসপন্স থেকে যে আমাদের জেসন অবজেক্টটা আছে, এই অবজেক্টটা ভিতরে যত ডেটা আছে ডেটাগুলো অ্যাক্সেস করে কি করবে, আমাদের এই যে ইউআইতে দেখাবে, আমরা যেটা অ্যাকচুয়াল ওয়েবসাইটে দেখি আর কি। ঠিক আছে, তো আচ্ছা, তো যে কোনো এপিআইয়ের কাজে আমাদের ফার্স্টে লাগে কি, আমাদের ফার্স্টে লাগে ডেটাবেজের টেবিল। তো মনে করেন আমি তো এই বুক তো আমি এখন বানাইছি, আপনাদের আগের ক্লাসে দেখাইছি। এই বুক মনে করেন আমি যদি বানানো না থাকে, আপনাকে এরকম একটা ডায়াগ্রাম দিয়ে দেয়। হ্যাঁ, জুনিয়র যারা তাদেরকে ডায়াগ্রাম দিয়ে দেয়, সিনিয়র হলে আপনাকে দিয়ে ডায়াগ্রাম বানায় মানে ডায়াগ্রাম বানায় নিতে বলবে আর কি। সো এই ডায়াগ্রাম দিয়ে দিল, তখন আপনি করবেন কি, ডায়াগ্রাম দেখে দেখে এটা একটা কি করলেন, মডেল বানাইলেন। হ্যাঁ, এই যে ডায়াগ্রাম দেখলেন, তারপর দেখলেন যে টাইপগুলো কি কি আছে, ইন্টিজার, ক্যারেক্টার, এই যে ম্যাক্স কত 200, এগুলো সব সেট করে দেওয়া যায়, যে ম্যাক্স লেন্থ কত। হ্যাঁ, একদম ডায়াগ্রামটা দেখে দেখে আপনি একটা বইয়ের মডেল বানাইলেন। ওকে, তো আমাদের কাছে কি আছে, একটা মডেল আছে, বুক নামে একটা মডেল আছে। হ্যাঁ, আমাদের ডেটাবেজে কি নাই, আমাদের ডেটাবেজে বই বুক নামে কোনো কি টেবিল আছে, নাই, এখনো নাই। তাইলে আমাদের করতে হবে কি, এই বুক নামের টেবিলটা ডেটাবেসে ক্রিয়েট করতে হবে। এই ক্রিয়েশনটা কিভাবে আমাদের হবে, এই ক্রিয়েশনটা হয় আমাদের মাইগ্রেশনের মাধ্যমে। মাইগ্রেশন, অবশ্য মাইগ্রেশনও না, টেবিল ক্রিয়েশন আসলে ইনসার্ট করার মাধ্যমে হয়, কিন্তু এটা মাইগ্রেশন দিয়ে মানে করা ইজিয়ার ডিসক্রাইব করা। আচ্ছা, মাইগ্রেশন দিয়েই করি আমি। সো মাইগ্রেশনের মাধ্যমে, হ্যাঁ, তো বইয়ের মডেল বানাইলাম, আমরা মাইগ্রেশন করব। মাইগ্রেশন করার জন্য আমাদের দুইটা কমান্ড আছে, আগের দিন আমি দেখাইছিলাম। ফার্স্টেরটা কি, পাইথন ম্যানেজ ডট পাই মেক মাইগ্রেশনস। ওকে, এইটা যখন কল হয় তখন ও করে কি, এই যে মডেলের ভিতর যত ফিল্ড আছে এই ফিল্ডগুলো দিয়ে নতুন একটা ডেটাবেস টেবিল ক্রিয়েট করতে, এবং ওই স্পেসিফিক ফিল্ডগুলো ইনসার্ট করতে আমার যে এসকিউএল কোয়েরিটা দরকার হয় ওইটা জেনারেট করে। আবার বলি, বইয়ের মডেল বানাইলাম আমরা, মেক মাইগ্রেশন করলাম, তখন হবে কি, জ্যাঙ্গো অটোমেটিক এই মডেলটা ধরে, এই বইয়ের এই মডেলটা ধরে এর যত ফিল্ড আছে এবং এর টেবিলের নাম টাম সব নিয়ে একটা টেবিল তৈরি করার জন্য যা যা লাগে ওইটার জন্য একটা এসকিউএল কোয়েরিও অটো জেনারেট করে। এসকিউএল হচ্ছে আমাদের ডেটাবেজের ল্যাঙ্গুয়েজ, মানে ডেটাবেজে আপনি যদি ডাইরেক্টলি কিছু করতে চান, রিড করবেন, রাইট করবেন, ম্যানিপুলেশন করবেন, এগুলোর জন্য এসকিউএল কোয়েরি লিখতে হয়। হ্যাঁ, পাইথন দিয়ে আপনি ডেটাবেজের সাথে ডাইরেক্টলি ইন্টারাকশন করতে পারবেন না।
তো জ্যাঙ্গো করে কি, জ্যাঙ্গো আমাদের একটা সুবিধা দেয়, সুবিধাটা হচ্ছে আমরা পাইথন লিখে জ্যাঙ্গো এর মাধ্যমে এসকিউএল জেনারেট করে দেন ওই এসকিউএলটা ডেটাবেস পুশ করতে পারি। তার মানেটা কি, তার মানেটা হচ্ছে আমাদের এসকিউএল আলাদা করে মানে র ভাবে লিখে কিছু করা লাগতেছে না। আচ্ছা যাই হোক, তো মডেলটাকে আমরা যখন মেক মাইগ্রেশন করলাম তখন একটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হয় আমাদের এসকিউএল কোয়েরি নিয়ে। এটা কোথায় হয়েছিল দেখাই। আমি এই বুকটা যখন বানাইলাম, বানানোর পরে আমরা করছিলাম কি আগের দিন, পাইথন ম্যানেজ ডট পাই, এরপর দিছিলাম মেক মাইগ্রেশনস, ঠিক আছে। এইটা দিয়ে আমি যখন এন্টার দিছিলাম, এইখানে দেখেন যে বুক এপিআই এর উপরে একটা মাইগ্রেশন ফোল্ডার আছে, বুক এপিআই এর ভিতরে এইখানে দেখেন 0001 ইনিশিয়াল। ওকে, এই নাম্বারটা চেঞ্জ হবে যতবার আপনি মাইগ্রেশন করবেন, ততবার এই নাম্বারটা এক এক করে বাড়তে থাকবে। দেখেন এইখানে আমাদের স্ক্রিপ্ট কিন্তু জেনারেট হয়েছে, এটা কিন্তু আমরা লিখি নাই, এই দেখেন লেখাই আছে জেনারেটেড বাই জ্যাঙ্গো এত তারিখে এত সময়। ও কোর্সটা কি দেখেন, ও একটা স্ক্রিপ্ট জেনারেট করে দিছে। এইটাও কিন্তু আমাদের এসকিউএল স্ক্রিপ্ট না, অ্যাকচুয়ালি এটা জ্যাঙ্গোর একটা ওপি মডেল বা অবজেক্ট, স্পেশাল একটা অবজেক্ট, মাইগ্রেশন অবজেক্ট। এই অবজেক্টটা ও যখন পাস করে ইন্টারনালি ওরা একটা এসকিউএল কোয়েরি ডেটাবেসে থ্রো করে আর কি। ওকে, এবং এইটা খুব সম্ভবত দেখা যায় এসকিউএল মাইগ্রেট মনে হয় নাম, এর ফলোইং অ্যাপ লেভেল মাইগ্রেশন নেম বুক API backwards version app level migration name 0001 initial আচ্ছা একটু এর একটা কল ধরে আসে। আচ্ছা সরি, কল আসছিল একটা। তো অ্যাপ লেভেল মাইগ্রেশন নেম, যাই হোক, মাইগ্রেশন নেম শিয়াল.পাই। আচ্ছা এটা ডকুমেন্টেশন দেখে বের করা লাগবে। যাই হোক, তো জিনিসটা হচ্ছে এরকম যে এটা আপনাদের কথা তো শোনা যায় মনে হয় না, হ্যাঁ। সো এইটা আপনাদের ইন্টারনালি ওরা একটা এসকিউএল কোয়েরি জেনারেট করে ওরা কী করে ডেটাবেসে থ্রো করে। তো জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে আমাদের এই মাইগ্রেশনটার নাম হচ্ছে 0001 দেন কি ইনিশিয়াল ডট পাই মনে হয় না, হ্যাঁ পাই। এইটা করে কি জ্যাঙ্গোর একটা ইঞ্জিন আছে মনে করেন, যাই হোক পাই। সো জ্যাঙ্গোর একটা মনে করেন ইঞ্জিন আছে, ওই ইঞ্জিন থেকে কি বের হয় এসকিউএল, এই এসকিউএলটা যাই করি আমাদের ডেটাবেসে, ঠিক আছে। তখন ডেটাবেসে হয় কি আমাদের এই টেবিলটা ক্রিয়েট হয়ে যায়। ওকে, তো আমরা এতক্ষণ করলাম কি, আমরা একটা মডেল ক্রিয়েট করে মাইগ্রেট করলাম, মাইগ্রেট করার পর হয়েছে কি আমাদের মাইগ্রেশনটা ডেটাবেসে হয়েছে, ডেটাবেসে নিউ বুক টেবিল ক্রিয়েটেড। ওকে, আচ্ছা এতটুক তো গেল। এখন আমাদের একটা বইয়ের মডেল আছে বুক নামে।
তো ভবিষ্যতে আমরা যত ধরনের ডেটাবেজের সাথে আমাদের এই যে ব্যাকএন্ডের সাথে ডেটাবেজের যে ইন্টারাকশনটা হবে এগুলো সব হবে এই মডেলের থ্রুতে। তো আমাদের বইয়ের টেবিলে যদি কোনো বই অ্যাড করা লাগে তাইলে আমরা করব কি, বুক মডেলটাকে কল দিব, কল দিয়ে এইটার ভিতরে বিভিন্ন আপনাদের ওরা মেথডস বা ফাংশনস দিয়ে দিছে যেগুলো দিয়ে আপনারা প্রত্যেকটা কাজ করতে পারবেন, ক্রিয়েট করতে পারবেন, রাইট করতে পারবেন, রিড করতে পারবেন। সো জ্যাঙ্গো বা যে কোনো ফ্রেমওয়ার্কের কাজটাই এইটা, যে আপনার ওই ফ্রেমওয়ার্কের ওই স্পেসিফিক ল্যাঙ্গুয়েজ দিয়ে যেন আপনারা ডাইরেক্টলি ডেটাবেজের সাথে ইন্টারাকশন করতে পারেন। যদি আপনারা ফ্রেমওয়ার্ক ছাড়া ডেটাবেজের সাথে ইন্টারাকশন করতে চান দেন আপনাদের এসকিউএল কোয়েরি লিখতে হবে। ঠিক আছে, এসকিউএল কোয়েরিটা কীরকম আমি একটু দেখাই। পিজি অ্যাডমিন। সো এসকিউএল কোয়েরি ছাড়া আপনারা এসকিউএল ডেটাবেজে কিছু করতে পারবেন না। ফ্রেমওয়ার্কগুলো করে কি, মনে করেন আপনি পাইথন পারেন, আপনার পাইথনটাকে ইউজ করে আপনি ডেটাবেজের সাথে ইন্টারাকশন করতে পারেন, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু ফ্রেমওয়ার্ক করে কি ওই এসকিউএল কোয়েরিটাই পাঠায়, ও কিন্তু পাইথন পাঠায় না, ও কিন্তু জাভা পাঠায় না, ও কিন্তু সি প্লাস প্লাস পাঠায় না। ঠিক আছে, পিজি অ্যাডমিন। আচ্ছা ওটা ওপেন হোক, ওপেন হলে দেখাই হয়েছে। আচ্ছা এটা হচ্ছে আমার একটা ডেটাবেসের সার্ভার। পাসওয়ার্ড কী ছিল, ঠিক আছে মনে করেন সিলেক্ট স্টার, মনে হয় এখানে বুক নামে একটা টেবিল আছে, দেখেন এই যে বুক বুক। ঠিক আছে, এটাকে আমরা রেফার করব বুক, মানে এইটার ভিতর যা যা আছে আমরা সব দেখতে চাই মনে করেন। তখন আমাদের করতে হবে কি এফআই। আচ্ছা এটা হচ্ছে আমাদের লাইব্রেরি ম্যানেজমেন্ট, সিলেক্ট স্টার ফ্রম দি নাই ওখানে। দেখেন সিলেক্ট স্টার ফ্রম বুক, এইটা হচ্ছে আমাদের এসকিউএল কোয়েরি, এটা একটা অ্যাকচুয়াল ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, ডেটাবেজের ল্যাঙ্গুয়েজ। সো এটা দিয়েই করতেছি কি আমরা ডেটাবেজ টেবিলটা একদম সম্পূর্ণ দেখতে পারতেছি। হ্যাঁ, এইখানে আরও অনেক কোয়েরি লেখা যায়, যেমন এইখানে লেখা যায় হোয়ার আপনার মনে করেন আইডি নম্বর 14, যেটা আইডি ইকুয়াল টু 14। সো এটা যদি আমরা দিই দেখেন 14 যেখানে আছে ওই এটা চলে আসছে। এটা অনেক বড় করা যায়, যেমন ওয়ার দেখে একটু কমপ্লেক্স, কমপ্লেক্স না ছোটোখাটো একটু কোয়েরি দেখেন। ওকে তো টেবিলে একই ডেটা 3বার পুশ করা হয়েছে। where status is like limit 5. ও এটা আবার শুধু লাইক এই যে। তো ঠিক আছে, মানে এইখানে হচ্ছে এরকম স্ট্রিং আপনাদের লেখা লাগতো, নতুন একটা ল্যাঙ্গুয়েজ শিখে দেন কাজ করা লাগতো। তো জ্যাঙ্গো করে কি এই মডেলের মাধ্যমে আপনি যত জিনিস লিখবেন, যেমন আমরা করি কি বুক ডট অবজেক্টস ডট অল, যেটা লিখি আমরা এই জিনিসটা, আর এই যে সিলেক্ট স্টার ফ্রম বুক এইটা হচ্ছে সেম জিনিস। দেখেন আমরা করছিলাম কি ভিউসে,
গেট বুকসে কি আমরা সব বই নিয়ে আসতে চাইছিলাম, করলাম কি বুক ডট অবজেক্টস ডট অল। এইটা করতেছি কি অ্যাকচুয়ালি এইটা করতেছে, এটা যদি এসকিউএল কোয়েরি লিখি অনেকটা এরকম, সিলেক্ট স্টার ফ্রম বুক, বুঝতে পারছেন? আচ্ছা আমরা করতেছি কি পাইথন লিখে সেন্ড করতেছি, জ্যাঙ্গো আমাদের এসকিউএল কোয়েরি জেনারেট করে ডেটাবেসে পুশ করতেছে। ঠিক আছে। আচ্ছা, তো আমরা এখন করলাম কি টেবিল ক্রিয়েট হয়ে গেল আমাদের। এখন মনে করেন রিকোয়ারমেন্টস বলে দিছে যে আমাদের বই ফেচ করার জন্য একটা এপিআই লাগবে। তো আমরা করি কি, গেট এপিআই করে কি ফেচ করে। সো গেট আমরা ধরে নিলাম যে আমরা এন্ড পয়েন্ট বানাবো বুকস নামে, বুকসে গিয়ে কেউ যদি গেট করে তাহলে তাকে আমরা সব বই রিটার্ন করব। তাহলে আমাদের করতে হবে কি একটা ফাংশন লিখতে হবে, মনে করেন ডিফাইন, আমি নাম দিলাম মনে করেন গেট বুকস। ওকে, গেট বুকসটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট না, একটা রিকোয়েস্ট না। আর যদি আমাদের আবিজাবি আরও কিছু আপনার প্যারামিটার্স বা আরও কিছু আপনি পাস করেন সেটাও থাকে। তো রিকোয়েস্টটা কি, রিকোয়েস্ট হচ্ছে ফ্রন্ট এন্ড থেকে আমাদের কিন্তু একটা রিকোয়েস্ট অবজেক্ট আসে। ফ্রন্ট এন্ড কী পাঠায়, রিকোয়েস্ট না, আর পাই কি রেসপন্স। সো ওই ফ্রন্ট এন্ডের রিকোয়েস্টটা আমরা এখান থেকে ক্যাচ করতে পারি। ওকে, সো গেট বুকস। এখন আমাদের লাগবে কি বইয়ের টেবিলের সবগুলো বই আমাদের লাগবে। সো আমরা করবে কি, আমি যেটা বলছি আমরা করব কি, ডেটাবেসের সাথে ইন্টারাকশন এখন করতে হলে আমাদের ওই স্পেসিফিক টেবিলের মডেলকে কল দিতে হবে। সো আমরা করব কি বই নিয়ে কাজ করবো। সো বুক ডট অবজেক্টস ডট অল, এইটা দিয়ে আমরা মনে করি একটা বই বুকস নামে একটা ভেরিয়েবলে এটা রেখে দিলাম এই ভ্যালুটা। এরপর আমাদের করতে হবে কি, মনে করেন আমরা এই বইগুলোই পাঠাই দেব। ওকে, সো আমাদের ব্যাকএন্ড থেকে রিটার্ন যায় কি রেসপন্স না, তাহলে রিটার্ন করব কি, আমরা রিটার্ন করব, এইখানে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে জেসন রেসপন্স আর একটা হচ্ছে এইচটিটিপি রেসপন্স। দুইটা না আরও থাকতে পারে, কারণ জ্যাঙ্গো অনেক বড় জিনিস, সব কিছু আসলে লাগেও না। সো মনে করেন আমরা জেসন রেসপন্স দিয়ে, জেসন রেসপন্সের সুবিধাটা হচ্ছে আপনার এটার ভিতরে জেসন একদম এই যে এখানে যে জেসনটা তৈরি হয়েছে এটা একদম পাঠানো যায়, যদিও এইটা জেসন না এখানে। আচ্ছা আমরা এখন কোডে যাই, কোড দিয়ে দেখা, এই দেখেন গেট বুকসে কী করলাম, আমরা রিকোয়েস্ট নিলাম বুক ডট অবজেক্টস ডট অল, এইখানে আমাদের বইয়ের লিস্টটা চলে আসলো। ওকে, দেন আমরা চেক করলাম যে ইউজার আছে সে কি তার মেথড কি গেটটি কিনা। এখন আমি চাইলে পোস্টম্যানে যাই, এই যে এইখানে আমি বুকস লিখলাম, এটা দিলাম আমি গেট। ওকে, সেন্ড দিলাম, দেখেন আমার বইগুলো চলে আসছে জেসন আকারে। আমি চাইলে কি এখানে পোস্ট দিতে পারবো না? যদি আমি এইটা না দিতাম, এই যে রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল গেট, তাইলেও হইতেটা কি, তাইলে হয়তো যে আপনার এই যে ফর বুক ইন বুকস এইটাও কল হয়ে যেত। পোস্ট কি কখনো আপনাকে এগুলো রিটার্ন করে? পোস্ট কিসের জন্য ইউজ হয় আমাদের? পোস্ট ইউজ হয় যদি আমরা কিছু ক্রিয়েট করতে চাই। ওকে, তো আমাদের তো অ্যালাউ করতে দেওয়া উচিত না ইউজারকে, এটা হচ্ছে আপনার এরর হ্যান্ডেলিং, যে ইউজার চাইলেই গেট মেথডে পোস্ট পুশ করতে পারবে না। তো আপনার যদি মনে না থাকে আমি আরেকবার একটু বলে দিই, গেট হচ্ছে আমাদের ফেচ করার জন্য ইনফরমেশন, পোস্ট হচ্ছে ক্রিয়েশনের জন্য ক্রিয়েট। ঠিক আছে, দেন আমাদের আছে পুট হচ্ছে আপডেট, দেন আছে প্যাচ হচ্ছে আমাদের পার্শিয়ালি আপডেট, দেন ডিলিট, তো ডিলিটই আমাদের ডিলিট। ওকে, সো আপডেট হচ্ছে আমাদের সম্পূর্ণ অবজেক্টটা যদি আমরা আপডেট করি তখন লাগে পুট, আর পার্শিয়ালি আপডেট হচ্ছে আমরা যদি শুধুমাত্র একটা ফিল্ড বা দুইটা ফিল্ড আপডেট করি সেটা হচ্ছে পার্শিয়ালি আপডেট। আচ্ছা আজানটা একটু শেষ হোক।
আচ্ছা, ঠিক আছে। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় কি আপনাদের পুটের ভিতরই প্যাচের কাজটা করে দেওয়া হয় বা করা হয়। দুইটা জিনিস হ্যান্ডেল মানে মেনটেন করা ঝামেলা, বা ফ্রন্ট এন্ড বা ব্যাক এন্ডে যারা কাজ করে, বিশেষ করে ফ্রন্ট এন্ড যারা, তাদের করতে হয় কি এই রেসপন্সে বা রিকোয়েস্টে পুট প্যাচ চেঞ্জ করতে অনেক প্রবলেম হয়ে যায়। দেখা যায় যে পুট দিয়েই প্যাচের কাজও করে ফেলা যায় আর কি। তো হচ্ছে ব্যাপার। ওকে, তো এখানে কি হচ্ছে দেখেন, আমরা বইয়ের ভিতরের মনে করেন এই বুকস অবজেক্টের ভিতরে মনে করেন অনেক কিছু আছে যেগুলো আমাদের দরকার নাই। আমাদের ফ্রন্ট এন্ড বলছে আমার শুধু এই 5টা ফিল্ড লাগবে, তখন আমি করলাম কি বুকসের ভিতরে একটা ফর লুপ চালাইলাম, তখন কি হবে, এই লিস্টের ভিতরে যত বুক আছে একটা একটা করে আসবে আমার কাছে। দেন ওই এক একটা বুককে আমরা একটা পাইথন ডিকশনারি বানাইলাম, প্রত্যেকটাকে আমাদের যতটুক ডেটা দরকার ততটুক ডেটা নিয়ে একটা টেম্পোরারি ডিকশনারি নিয়ে ওইটা আমাদের এই যে এই লিস্টে অ্যাপেন্ড করে দিলাম। তাহলে এই ফর লুপটা যখন শেষ হয় তখন কি হয়, তখন যদি গেট করি দেখেন, তখন দেখেন এই 5টা ডেটা নিয়ে আমাদের লিস্ট অফ ডিকশনারি এরকম একটা জেসন তৈরি হয়। ওকে, সো ওই জেসনটা আমরা কীভাবে পাঠাচ্ছি, জেসন রেসপন্সের ভিতরে আমরা বুকের লিস্টে পাঠাচ্ছি, দেন আমাদের স্টেটাস দিয়ে দিচ্ছি আমরা 200। তো ঠিক আছে, আর এইখানে আমরা এলস যদি এগুলো কিছুই না হয় ঠিক মতো, তাইলে কি আমাদের 400 মানে এরর আছে। ওকে, ঠিক একইভাবে পোস্ট রিকোয়েস্ট এখন, আচ্ছা গেট রিকোয়েস্ট সবাই বুঝছেন? কেউ একজন রেসপন্স করেন। এনিয়ন? ক্লাসে কি আছে সবাই নাকি ঘুমায় গেছে? জি ভাই, আছি। আচ্ছা মাইক অন রাখেন, আপনি মাইক অন রাখেন। তো এইটা হচ্ছে আপনার গেট গেল। ওকে, তো এইটাই কিন্তু আপনার লাইফ সাইকেল অ্যাকচুয়ালি, যে আপনার সম্পূর্ণ প্রসেসটা কীরকম হচ্ছে। মডেল বানাইলাম, মডেল দিয়ে মাইগ্রেশন করলাম, মাইগ্রেশন করলে হচ্ছে কি আমাদের একটা স্ক্রিপ্ট জেনারেট হলো। মেক মাইগ্রেশন দিলে আমাদের হচ্ছে কি টেবিল ক্রিয়েট হয়ে গেছে। দেন ভিউসে গিয়ে আমরা ওই মডেল ধরে কি করতে পারতেছি, ডেটাবেস থেকে অবজেক্ট নিয়ে আসতে পারতেছি, বা অবজেক্টের সাথে যত ধরনের ম্যানিপুলেশন করা যায় ওগুলো করতে পারতেছি। এই যে অবজেক্ট ধরে এনে এগুলো ম্যানিপুলেট করে আমরা কি করতেছি, রেসপন্স পাঠাচ্ছি। এই রেসপন্সটা যে এইভাবে আসতেছে, এখন এই রেসপন্সটাকে আমরা কি ফ্রন্ট এন্ডে দেখাতে পারবো। ঠিক আছে, তো একইভাবে আমরা যদি পোস্ট রিকোয়েস্টে যাই, পোস্ট রিকোয়েস্টও আপনার সেম জিনিসই, জাস্ট এখন কি আমাদের ডেটাও সেন্ড করতে হবে, কারণ কি পোস্ট মানে কি ক্রিয়েট। আচ্ছা, পোস্ট মানে হচ্ছে ক্রিয়েট। এখন পোস্ট মেথডে আমাদের ইউজুয়ালি কয়েকটা ওয়ে আছে ডেটা পাঠানোর জন্য। তো আমরা যদি বই ক্রিয়েট করতে চাই, আমাদের বইয়ের কি ইনফরমেশন পাস করতে হবে না এপিআইতে, তাহলে পোস্টে হয় কি, আমরা একটু পোস্টে যাই। পোস্টটাই একটু কমপ্লিকেটেড অ্যাট ফার্স্ট সবার জন্যই, যারা এপিআই ভাই শিখতে। আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ এ ভাইয়া, আমরা যে মডেল ইউজ করছি, মডেলটা কি প্রত্যেক টেবিলের জন্য বানানো লাগবে? হ্যাঁ হ্যাঁ, আপনার হচ্ছে আচ্ছা। যতগুলো টেবিল থাকবে হুম, ততগুলো টেবিলের জন্য এই যে ফার্স্টে হচ্ছে আপনার এইখানে তো আমরা কি বইয়ে বুক টেবিলের জন্য একটা এপিআই বানাইছি না, মানে জি। ওই স্টার্ট অ্যাপ নামে যে একটা কমান্ড দিয়ে আমরা কি বুক এপিআই বানাইছি, হুম, তেমনভাবে আমরা করব কি প্রত্যেকটা টেবিলের জন্য এরকম এক একটা এপিআই বানাবো, বানায় ওইটার মডেল ফোল্ডারের ভিতর কি থাকবে, আমাদের ওই টেবিলের স্ট্রাকচার। টেবিল স্ট্রাকচার। হ্যাঁ, দেন আমরা ওইখানেই আবার ওইটার ভিউজগুলো লিখবো। সেই ভিউসে আমরা করতে পারবো কি এই মডেলটা ধরে ধরে ডেটাবেসের সাথে ইন্টারাকশন করতে পারবো। ভিউ যেগুলো আমার কন্ট্রোল করে আর কি।
কন্ট্রোলার হিসেবে কাজ করে? কন্ট্রোলার না, এই ভিউজটাই হচ্ছে আপনার মনে করেন কন্ট্রোলার। হুম, ঠিক আছে, আপনারা যদি অ্যাকচুয়াল এমবিসি প্যাটার্ন যেটা বলে ওইটাতে কাজ করেন, কন্ট্রোলারের এত কাজ থাকে না। কন্ট্রোলারের কাজ থাকে শুধুমাত্র এই যে ফাংশনগুলো ডিফাইন করা। এখানে আরেকটা সার্ভিস লেয়ার থাকে, সার্ভিস লেয়ারে আমাদের আলাদা আবার ফাংশন লিখতে হয়। যাই হোক, জ্যাঙ্গোতে অত কাহিনী নেই, আপনি ভিওসের ভিতরে লিখতে পারেন, এটা কোনো প্রবলেম নাই। তো ওকে ভাই। এইখানে আচ্ছা, পোস্টে ছিলাম না। পোস্টে আমাদের কি করতে হয়, বইয়ের আপনার ডেটাটা পাস করতে হবে। এটা কয়েকটা ওয়ে আছে, কয়েকটা ওয়ে। একটা হচ্ছে আমাদের বডি অবজেক্ট, আর একটা হচ্ছে আমাদের ফর্ম ডেটা, ফর্ম ডেটা। তারপর আমাদের আছে পাথ প্যারামিটার, তারপর আমাদের আছে কোয়েরি প্যারামিটার। আমরা একটা একটা করে দেখি। বডি অবজেক্টটা কি? ওকে, বডি অবজেক্টটা হচ্ছে আমরা একদম জেসন পাঠাই দেব। আহা, গেল কই, ডেটা ছিল। অনেকটা এইরকম আপনার জেসন বলতে একদম মনে করেন একটা পাইথন ডিকশনারি। হ্যাঁ, ওই ডিকশনারির ভিতরে আমাদের যা যা লাগবে, এখানে যা যা চাইছে ওগুলো দিতে হবে। কি কি চাইছে, আমরা বুকের ভিতর যদি যাই, এখানে দেখেন, হায় রে কি সাউন্ড শুরু করলো এরা। এখানে দেখেন আইডি ফিল্ডটা কি আমাদের অটো ফিল্ড, মানে এটা অটোমেটিক জেনারেট হয় 1 2 3 4 করে। হ্যাঁ, টাইটেলটা আমাদের দিতে হবে, অথর নেম দিতে হবে, নাম্বার অফ স্টক দিতে হবে, প্রাইস দিতে হবে, ইমেজ ইউআরএল আমাদের দিতে হবে। ডেট টাইম জিনিসটা দেখেন, অটো নাও ট্রু করে দাও। অটো নাও মানে কি? অটো নাও মানে হচ্ছে অটোমেটিক আপনাদের এখন যে টাইমটা চলতেছে, যখন আপনার এই একটা ডেটা পড়বে এই ডেটাবেস টেবিলে, তখন ওইখানে ক্রিয়েটেড অ্যাট যে এইটা আছে, ফিল্ডটা আছে আপনার, ওইটা অটোমেটিক আপনার আপনার বর্তমান টাইমটাকে নিয়ে নেবে। তার মানে কি, এই তিনটাকে আমাদের অটোমেটিক ফিল্ড নয়, মানে এগুলো আমাদের নিজস্ব নিজে লিখতে হবে না। ওকে, আমাদের লিখতে হবে কয়টা, এই কয়টা। ওকে, তো আমি যতদূর জানি আমাদের ওইখানে শুধুমাত্র ইমেজ ইউআরএলটাই বসানো হয়নি। তো আমি যদি এখানে ইমেজ ইউআরএল দিই, মনে করেন কিছু একটা দিয়ে দিলাম। ওকে, ইমেজ ইউআরএল দিয়ে বই আমাদের মনে করেন এটা হচ্ছে 10 নম্বর বই। এখন দেখেন, এখন আমি যদি এটা সেন্ড করি, 500 এরো না, ও আচ্ছা, এখানে ভুল হয়েছে। দেখেন আমি এন্ড পয়েন্ট দিচ্ছি /books পোস্ট রিকোয়েস্ট। /books এ কি কোনো পোস্ট রিকোয়েস্ট আছে? /books, এই যে /books এ কি গেট রিকোয়েস্ট। ইউআরএল এ যদি চাই, /books এ একটা গেট রিকোয়েস্ট আছে। আমাদের ক্রিয়েট বুকটা কি? ক্রিয়েট বুক এন্ড পয়েন্টে না? তাহলে আমাদের এখানে কি দিতে হবে? ক্রিয়েট বুক, এখন যদি আমরা সেন্ড করি, 404 নট ফাউন্ড, না মাঝখানে দিছিলাম। ও, এখানে একটা স্ল্যাশ হবে। এই যে বুক ক্রিয়েটেড সাকসেসফুলি। এখন আমরা যদি, আচ্ছা এখানে একটা নতুন একটা রিকোয়েস্ট বানাই, অ্যাড রিকোয়েস্ট। এখানে
এখানে যদি আমরা বুকস কল করি, বুকস গেট করি, দেখেন এই যে 10 নম্বর বই কিন্তু আমাদের চলে আসছে। তো এখানে জিনিসটা হলো কি, এইটা হচ্ছে আমাদের কি বডি অবজেক্ট। হ্যাঁ, বডি অবজেক্ট আমরা র একটা জেসন পাঠাই দিছি। এইখানে একদম দেখেন র আমাদের সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা ডেটা পাঠাই দিছি, এবং আমাদের জ্যাঙ্গো অ্যাপ্লিকেশন করতেছে কি রিকোয়েস্ট থেকে, দেখেন রিকোয়েস্ট থেকে বডিটা নিয়ে আসছে। হ্যাঁ, এই লাইনটা কি, এই লাইনটা একটু কমপ্লিকেটেড। এই জিনিসটা আমাদের সলভ হয়ে যাবে যখন আমরা রেস্ট ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করব। কারণ এপিআই অ্যাকচুয়ালি নর্মাল জ্যাঙ্গো দিয়ে লেখা হয় না, জ্যাঙ্গোর উপরে রেস্ট ফ্রেমওয়ার্ক অ্যাটাচ করে দেন লেখা হয়। সো এইখানে জিনিসটা হচ্ছে আমাদের রিকোয়েস্ট বডি, এই যে আমাদের এই জিনিসটা, এই যে রিকোয়েস্ট বডিতে আমরা যেটা পাঠাচ্ছি এইটা আমাদের বাইট ফরম্যাটটা চাই। এইটা যখন আসে রিকোয়েস্ট ডট বডি আমরা যখন দেই তখন আমাদের বাইট ফরম্যাটে, মনে করেন এইরকম 101.1.0.0 এরকম আসে। সো এইটা তো আমাদের পাইথন বুঝতে পারবে না, তখন করতে হয় কি ডিকোড দিলে, এই যে ইউটিএফ এইটা হচ্ছে আমাদের স্ট্রিং এর একটা ফরম্যাট। সো ডিকোড দিলে হয় কি এই জিনিসটা আমাদের ট্রান্সফর্ম হয়ে যায় এরকম। লো অন মেমোরি 12 জিবি। আচ্ছা, ডিকোডটা যখন হয় তখন হয় কি আমাদের এটা চেঞ্জ হয়ে এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়। হ্যাঁ, মনে করেন এরকম হয়ে যায়। দেন জেসন ডট লোডস করে কি, জেসন ডট লোডস করে কি, এইটা হচ্ছে আমাদের জেসন, এইটা কিন্তু আমাদের ডিকশনারি না, পাইথন ডিকশনারি না। হ্যাঁ, জেসনটা দেখতে পাইথন ডিকশনারির মতো হলেও এটা একটা আলাদা ফরম্যাট। জেসন ডট লোডস করে কি এই জিনিসটাকে আমাদের পাইথন ডিকশনারিতে কনভার্ট করে দেয়। সো এটা করে কি পাইথন ডিক্টে কনভার্ট হয়ে যায়। তাহলে এটার প্রসেসটা কি, রিকোয়েস্ট বডিটা আমাদের হয় কি এই 101.1.0.0.1 এরকম আসে। হ্যাঁ, দেন এরকমও নয়, এখানে কমা কমা থাকে, যাই হোক এই জিনিসটা আমরা যখন ডিকোডারের ভিতর বসাই ও করে কি এটাকে জেসনে ফরম্যাট করে, দেন আমরা যখন লোড দিই তখন হয় কি এটা পাইথন ডিকশনারিতে কনভার্ট হয়ে যায়। এখন আমরা চাইলে এই ডেটা থেকে গেট কল করে এই যে টাইটেল, অথর নেম, নাম্বার অফ স্টক, প্রাইস, ইমেজ ইউআরএল এগুলো নিয়ে এসে এক একটা ভ্যারিয়েবলে রেখে দিলাম। রাখার পরে দেখেন আমরা করলাম কি বুক নামে একটা অবজেক্ট ক্রিয়েট করলাম। বুক অবজেক্ট দেখেন এই যে অবজেক্ট, বুক অবজেক্ট কোনটা আমাদের এইটা না। সো বুক অবজেক্টের ভিতরে আমরা প্রত্যেকটা ফিল্ড যেই নেসেসারি ফিল্ড আছে ওগুলো অ্যাসাইন করে দিলাম, ওগুলো রেখে দিলাম। রাখার পরে আমরা পাইলাম কি এই বুকটা কি আমাদের একটা বইয়ের অবজেক্ট, যেইটার ভিতরে আমাদের এই নতুন ইনফরমেশনগুলো আছে। ঠিক আছে, এই পর্যন্ত যদি রাখি আমাদের কি ডেটাবেজে কোনো চেঞ্জেস আসে নাই কিন্তু। কারণ কি আমরা কিন্তু ডেটাবেজে বলি নাই ভাই এটা আমার নতুন একটা বই, এটা তুমি সেভ করে রাখো। তখন আমরা যদি এই বুক ডট সেভটা আমরা যখন দিই তখন হয় কি এই যে লেখা কি দেখেন সেভ দ্য কারেন্ট ইনস্ট্যান্স। ঠিক আছে, তো বুক ডট সেভ যখন আমরা দিই ও করে কি এই বইয়ের ভিতর যে নতুন বইটা আছে এটাও ডেটাবেজে একটা রো আকারে সেভ করে দেয়। আচ্ছা ভাইয়া, বুক ইকুয়াল টু বুকস, ওইটা কি মডেল কল করছে? এইটা হচ্ছে একটা বইয়ের মডেলের অবজেক্ট। বুক? হ্যাঁ, মডেলের বুক এটা। ঠিক আছে, ওকে। মানে এটা সম্পূর্ণ ওপি আর কিছুই না। তো বুক ডট সেভ দিলে হয় কি আমাদের বুকের ভিতরে যে নতুন ওকে। বইয়ের মডেলটা আছে এটা সেভ হয়ে গেল। সেভটা যদি ঠিক মতো হয় তাহলে হবে কি আমরা একটা জেসন রেসপন্স পাঠিয়ে দিলাম যে বই সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে। এতটুকু বুঝছেন সবাই? জি ভাইয়া, বুঝছি। ওকে, এইটা আমাদের গেল কি একটা ওয়ে বডি অবজেক্ট। ওকে, আর একটা আছে আমাদের ফর্ম ডেটা। ফর্ম ডেটাটা হচ্ছে আমাদের এইখানে থাকে, এই যে দেখেন
বডির ভিতরে র আছে, আমাদের ফর্ম ডেটা আছে। ফর্ম ডেটা র এর ভিতর তফাৎ হচ্ছে, রতে আমরা একদম ডাইরেক্টলি আপনার এই যে ডিকশনারি পাঠিয়ে দিচ্ছি, বাট ফর্ম ডেটাতে আমাদের এগুলো ফর্ম ফরম্যাটে পাঠাইতে হয়। ফর্ম ফরম্যাট কোনটা আবার? HTML ফর্ম তো শুনছেন আপনারা, আপনাদের আমি ক্লাসেও দেখাইছিলাম। সো HTML ফর্মে এই যে দেখেন, এই বা বিভিন্ন ওয়েবসাইটে যে ফর্মগুলো থাকে, ফর্মগুলো আমরা যখন সাবমিট করি, সাবমিট করার পরে এই ডেটাটা যায় আমাদের ফর্ম আকারে, ফর্ম ডেটা আকারে, এটা জেসন যায় না আর কি। সো ওই ফর্ম ডেটাটা আমাদের এইভাবে থাকে যে টাইটেলের ফরম্যাট হচ্ছে টেক্সট, টেক্সটের ভ্যালু হচ্ছে 5, ঠিক আছে। আরেকটা জিনিস ফর্ম ডেটাতে লাগে, ফর্ম ডেটা মানে লাগে ওই জিনিস করতে, সেটা হচ্ছে আমরা ইমেজ ইউআরএল না, আমরা মনে করেন ডাইরেক্টলি ইমেজ পাঠাবো। হ্যাঁ, আপনি কি র HTML এর ভিতরে কোনো ইমেজ ডাইরেক্টলি আপলোড করতে পারবেন? পারবেন না, কিন্তু এখানে শুধু কিন্তু স্ট্রিং, ইন্টিজার এগুলাই নেয়। ফর্ম ডেটা করে কি, আমাদের এই দেখেন এখানে ফাইল আছে, আমাদের এখানে আপলোডের সুযোগ দেয়, এরকম ধরে আপনি আপলোড করতে পারবেন। সো কোনো ওয়েবসাইটে যত ধরনের ছবি আপলোড করা দেখেন, ভিডিও আপলোড দেখেন, এগুলা যে কোনো ধরনের মিডিয়া কন্টেন্ট আপলোডের জন্য তখন আমাদের নর্মাল বডি অবজেক্ট দিয়ে হয় না, তখন আমাদের লাগে ফর্ম ডেটা, ঠিক আছে। সো আমি যদি আমাদের এই এপিআইটাই এখন মনে করেন আমি র জেসন দিয়ে না, আমি ফর্ম ডেটা দিয়ে বানাবো, ফর্ম ডেটা দিয়ে আমি বুকটা সেভ করব, তাইলে সেটা কীভাবে করবো? আমি একটা কাজ করি, এখানে রিকোয়েস্ট ডট কন্টেন্ট টাইপ, দেখেন কন্টেন্ট টাইপ যদি জেসন হয়, অ্যাপ্লিকেশন জেসন, তাহলে আমরা এইটা নিয়ে কাজ করবো। এখন এই জিনিসটা কি, অনেকের কোয়েশ্চেন আসতে পারে, আমি বলছিলাম কি রিকোয়েস্টের আর রেসপন্সের, আমাদের যে রিকোয়েস্ট থাকে আর রেসপন্স থাকে, এগুলো দুইটার ভিতরে কি থাকে, আমাদের হেডার থাকে। হেডারে কি থাকে, আমাদের হেডারে কিছু ইনফরমেশন থাকে যে আমাদের রিকোয়েস্টটা কেমন, রেসপন্সটা কেমন, আমরা কি ফর্ম ডেটা ইউজ করছি নাকি আমরা জেসন ইউজ করছি, র জেসন, হ্যাঁ, এগুলো থাকে। সো যখন আমরা, হায় রে, যাই হোক, সো যখন আমরা র পাঠাই, তখন দেখেন এই জেসন না, জিনিসটা হচ্ছে জেসন, এইটার হেডারে যায় কি, এই রেসপন্স, এই রিকোয়েস্টটা যদি আপনি দেখেন, এই রিকোয়েস্টের হেডারে আমাদের যে কন্টেন্ট টাইপ হিসেবে যায়, অ্যাপ্লিকেশন ডট জেসন, এইটা আমাদের থাকে কই, রিকোয়েস্টের ভিতরে হেডারের ভিতরে কন্টেন্ট টাইপ। ওকে, এটা আপনি পোস্টম্যানেও দেখতে পারবেন, এই দেখেন এখানে হেডার্স আছে, যে কন্টেন্ট টাইপ অ্যাপ্লিকেশন ডট জেসন, ঠিক আছে। সো যখন আমরা দেখবো অ্যাপ্লিকেশন ডট জেসন, তখন আমাদের প্রোগ্রাম কিন্তু অটোমেটিকলি বুঝে যাবে, ও আচ্ছা ও র জেসন ইউজ করতেছে। সো র জেসন ইউজ করলে আমি ওকে এখানে রিডাইরেক্ট করে দিলাম। এখন ইফ, বা আমি এখানে এলস দিয়ে দিলাম যে অ্যাপ্লিকেশন জেসন না হলে আমরা কি ফর্ম ডেটা পাঠাচ্ছি। ফর্ম ডেটা যখন আমরা নিব, তখন আমরা ডেটাটা এইভাবে নিতে পারি যে রিকোয়েস্ট ডট পোস্ট। সো ফর্ম ডেটা নিলে আমাদের এরকম লোড করা লাগে না, জেসন ডট লোডস এগুলো করা লাগে না। সো রিকোয়েস্ট ডট পোস্ট যখন আমরা দিছি, আমরা ডেটার ভিতরে এই যে এই ভ্যালুগুলো এই ডেটার ভিতরে আপনার দাঁড়ান, এই যে এই ভ্যালুগুলো পেয়ে গেছি আমরা। হ্যাঁ, এবার আমরা এগুলো কিভাবে আপনার অ্যাক্সেস করব, একদম সেম টু সেম এইরকমই। আমি যদি এটা কপি পেস্ট মারি এইখান থেকে, দেখেন এটা কাজ করবে সেম টু সেম, এই লাস্ট পর্যন্ত এতটুকু একদম সেম, দেখেন, ঠিক আছে। তাইলে ফর্ম ডেটার এইটার মধ্যে তফাৎটা থাকলো কি, আমার তফাৎটা হচ্ছে আমাদের ডেটা ইনজেকশন, মানে ডেটাটা আমরা কিভাবে অ্যাক্সেস করতেছি। এইখানে আমরা অ্যাক্সেস করতেছি একদম র জেসন আকারে, সেটাকে আমাদের কনভার্ট করে নেওয়া লাগছে কি পাইথন ডিকশনারিতে, আর এইখানে কি আমরা ফর্ম ডেটা হিসেবে নিতেছি, এবং ফর্ম ডেটার ভিতরে
ফার্ম ডেটা ভিতর থেকে আমরা এই ডেটাগুলো নিয়ে আসতেছি। তাহলে মেইন ডিফারেন্স কি, এই যে এইখানে দেখেন রিকোয়েস্ট ডট পোস্ট দিয়ে আমরা ফার্ম ডেটা আনতেছি এবং এই লোডস দিয়ে আমরা কি করতেছি, র জেসন আনতেছি। ওকে, সো আমরা যদি এখন না আমরা এই ফার্ম ডেটা পাঠাচ্ছি, সো বই নাম্বার দিলাম আমরা 11, এটা যদি আমরা সেন্ড করি বুক ক্রিয়েটেড সাকসেসফুলি, আমরা যদি এখন আমাদের ওই রিকোয়েস্টে যাই, দেখেন 11 নম্বর বই ক্রিয়েট হয়ে গেছে না, হয়ে গেছে কিন্তু। জি তাইলে কি ফর্ম ডেটা আর আপনাদের জেসন বডি বা র বডি অবজেক্ট, এই দুইটা ডিফারেন্স বুঝছেন? জি ভাইয়া, তো ফর্ম ডেটাটা একটু ইজি লাগছে। ফর্ম ডেটাটা ইজি, বাট অনেক সময় দেখা এটা ইউজ কেসের উপর, বুঝছেন? মানে আপনি আচ্ছা। আপনার কাজ হয়েছে ডেটা পাঠাই দেওয়া, এখন আপনি সেটা যেইভাবে করেন। অনেকে অনেক কিছু বলে, ভাই এইরকম করে নাই কেন, এরকম করে নাই কেন, কোনো অ্যাকচুয়াল কোম্পানিতে আসলে এরকম বলে না। আপনাকে বলবে আপনি আমাকে এই ডেটা নিয়ে এনে দিবেন, কীভাবে দিবেন এটা আপনার ব্যাপার। তখন আপনি ফার্ম ডেটা ইউজ করেন, এটা ইউজ করেন, এটা আপনার ব্যাপার। কিন্তু এই দুইটার ভিতরে একটা বড় ডিফারেন্স আছে, সেইটা হচ্ছে কি আমি যেটা বলছি, যে আপনার যদি ছবি আপলোড করা লাগে, কোনো কন্টেন্ট আপলোড করা লাগে, তখন কি ফার্ম ডেটা ছাড়া অন্য কোনো ওয়ে আছে? দেখেন এইখানে কিন্তু আমি আপলোড করতে পারতেছি, র জেসনে কি আমি ডাইরেক্টলি কোনো ছবি দিতে পারবো? পারবো না কিন্তু। না। সো তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে কি ফার্ম ডেটাতেই যেতে হবে, ঠিক আছে? আর একটা জিনিস হচ্ছে ফার্ম ডেটাটা ইউজ করলে ফ্রন্ট এন্ডে আবার অন্যরকম জিনিসটা ম্যানেজ করতে হয়। সো আপনার দেখা যায় যে ফ্রন্ট এন্ড ডেভেলপারদের সাথে কথা বলে দেন ডিসাইড করতে হয় যে আপনার কোনটা সুবিধা হয়। বা অনেক সময় ডেভেলপারদের প্রেফারেন্স থাকে না, বলে যে ভাই আপনি যেইভাবে করেন তাতেই হবে। সো এটা কমপ্লিটলি আপনাদের কোম্পানির কালচারের উপর আর কি। সো এই দুইটা জিনিস গেল। সো আমাদের বড় ধরনের সকল ডেটা আসলে এই দুইটা ওয়েতেই পাঠানো হয়, একটা হচ্ছে র, একটা হচ্ছে ফর্ম ডেটা। এই দুইটা ওয়েতে আমরা কি একদম কমপ্লিট অবজেক্ট পাঠাইতে পারি, আর এই দুইটা দিয়ে আমরা অল্প কিছু ডেটা পাঠাইতে পারি। ওকে, সো আমরা এখন ব্রেকে যাই, নামাজের পরে আমরা আবার স্টার্ট করব, ঠিক আছে?